কয়লা পাচার থেকে বাঁচবে, কাকুর গলার স্বর পাওয়ার পরেও তারপরে আর ইডি সিবিআই সব চুপ হয়ে যাবে। আরজিকর কাণ্ডের পরে কলকাতা পুলিশ যে লাইনে কথা বলেছে সিবিআই সেই লাইনে কথা বলবে, তার খেসারত কিছু দিতে হবে যাতে আরএসএসের এজেন্ডা এ রাজ্যে পুরোপুরি লাগু হয়, তার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি এটা বোঝা যায়, বুঝবে মানুষ, তত মঙ্গল রাজ্যের। মমতা যে অনুমতি না দিলে পুলিশ কী করে নেবে? ও খাস লোক, তুমি জানো না? অনুব্রত মণ্ডল মমতার খাস লোক। আবার ইদানিং দেখছি বিজেপির নেতারাও অনুব্রত হয়ে প্রশংসা করছেন, কিন্তু এটা বিজেপি রাজ্য নেতৃত্বের কতটা অপদার্থতা যে এখানে কোনো নেতাকে তারা কেউ পছন্দসই মনে করছেন না, একে অপরকে বরদাস্ত করছেন না, একজন আসলে আরেকজন ঘোষা করছেন। সেই জন্যই এখন ওদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ, উন্নয়ন, অন্যান্য কাজকর্ম ছেড়ে বিজেপি রাজ্যের স্বার্থ দেখতে আসতে হচ্ছে। 22 এপ্রিল এইখানে এই ঘরে আমরা প্রথমে বলি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে। তারপর তিনি যখন ছুটে এলেন, সৌদি আরবে সফররত ছিলেন, সবাই ভাবলো বোধহয় কাশ্মীরে যাবেন, আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন, আক্রান্ত মানুষের পাশে যাবেন। জম্মু কাশ্মীর পহেলগাঁও আক্রান্ত শুধু হয়নি, গোটা দেশ আক্রান্ত হয়েছে, এবং দেশের প্রধানমন্ত্রী তার উপযুক্ত ভূমিকা পালন করবেন। তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে। এতদিন আজকে গেছেন, তাও আজকে গেছেন যেহেতু রেল প্রকল্প উদ্বোধন করবেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে বার্তা দেন আমার কোনো আপত্তি নেই, তো দেওয়া উচিত। তিনি ওখান থেকে এখন শাহবাজ শরীফ হচ্ছে তোমার গিয়ে নওয়াজ শরীফের ভাই প্রধানমন্ত্রী, যখন তার দাদা ছিল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তো তিনি ওদিক থেকে আফগানিস্তান ফেরার পথে হঠাৎ আকাশপথে বিরিয়ানির গন্ধ শুনে নিচে নেমে গিয়েছিলেন, অনাহুত হয়ে, রবাহুত হয়ে, বা ঘ্রাণ শক্তি তার এত প্রবল, সেখান থেকে তিনি বিরিয়ানি খেতে নেমে গিয়েছিলেন নিচে। আজকেও কাশ্মীর থেকে চলে যেতে পারতেন, কিন্তু এখন তাকে তো দেখাতে হবে বিশাল একটা 56 ইঞ্চি ছাতিটা এখন হয়ে গেছে, কে বললো যেন 4 ফুট 8 ইঞ্চি, তাই তো? তো আগে ওটা প্রস্থ হতো, এখন দৈর্ঘ্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে উনি এলেন, উত্তরবঙ্গে এলেন, ওই বলে ভোটার প্রচারের জন্য আবার আসবেন বারবার। জম্মু কাশ্মীরে পহেলগাঁও ঘটনার পরে আমাদের এখানে যে সেনা অপারেশন, তাতে প্রথম শহীদ হয় আমাদের এই রাজ্যের নদিয়ার তেহট্টের, মনে আছে আপনাদের? সেটাও মুর্শিদাবাদের প্রেস কনফারেন্সে আমি প্রথম ওটা বলি যে আমাদের রাজ্যের সেনা মারা গেছে, জন্টু আলী শেখ। ওই তো শতরূপ বসে আছে, ওর গিয়েছিল ওইখানে বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে। একবার নাম বললেন তিনি, তোমাদের মনে আছে? আগে সব যারা শহীদ হয়েছিল সেনা পুলওয়ামার সময়, তখন বিজেপি ভোট ছিল, তখন সব ছবি লাগিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে করছিল না আবেগ তৈরি করার জন্য। এবার যে সেনা মারা গেল যারা, তাদেরকে আর স্মরণ করছেন? এখন সংখ্যা বলেছেন কতজন মারা গেছে ওদের পাকিস্তানের গোলাগুলিতে? তাহলে ওখানে গিয়ে কি স্মরণ করেছেন? গোটা পৃথিবী উনি ঘুরে বেড়াতেন, আর তোমার হয় বিশ্বগুরু লিখতে। আর এখন বিরোধী দলের সব এমপিদেরকে নিয়ে সর্বদলীয় প্রতিনিধি পাঠাতে হলো বিভিন্ন দেশে আমাদের দেশের অবস্থান বোঝানোর জন্য বা বোঝার জন্য। বিরোধীরা তার কাজ করেছে, দেশের কথা, দেশকে প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর কাজ ছিল, কথা ছিল সর্বদলীয় বৈঠকে থাকেননি দুবারে। তারপরে কাজ ছিল সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা, যেখানে দাঁড়িয়ে এই দেশের অবস্থাটা সবটা বলা। সংসদীয় গণতন্ত্র, এটা রাষ্ট্রপতি শাসন নয়। কিন্তু তিনি সব বিরোধী দল তার দায়িত্ব পালন করলো, কিন্তু শাসক দলের যে দায়িত্ব ছিল, প্রধানমন্ত্রীর যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তিনি পালন করলেন না। শেয়ার করতে হয়। এখন দাঁড়িয়ে দেখাচ্ছেন উনি নিজেই যেন একা। দেখবে তুমি ব্রিজ যখন উদ্বোধন করছেন, সবসময় এমনিতে তো লোক লোকজন থাকে, কিন্তু উনি হচ্ছেন একা তিরঙ্গা ঝান্ডা নিয়ে
যাতে ক্যামেরা রেঞ্জের মধ্যে কেউ যাতে না আসে, এরকম উদ্বোধন দেখনি তোমরা। তাহলে উনি একটা পার্সনা, একটা ব্যক্তি এইভাবেই তো করেছেন, তাতে বিদেশ নীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অভ্যন্তরে হবে, মানুষ বুঝতে পারবে আস্তে আস্তে। এনআরআই সমাবেশ করা, মোদি মোদি বলে চিৎকার করা, ওটা ডিপ্লোমেসি নয়, ওটা কূটনীতি নয়। আজকে আমাদের দেশে একটা কূটনৈতিক বিপর্যয় হয়েছে। প্রতিবেশী কোনো দেশ সঙ্গে নেই, বিশ্বের হাতে গোনা কয়েকটা দেশ হয়তো আছে। কারণ আমাদের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে যা করার কথা ছিল, সরকার সেগুলো করতে দেয়নি। পররাষ্ট্র দপ্তরকে বলবো না, উনি যেটা বলেছেন তোমার প্রশ্নের মধ্যে আছে, যেটা ঠিক বলেছেন অন্তত, যে সন্ত্রাসবাদী পাক মদতপুষ্ট এই সন্ত্রাসবাদী হামলার উদ্দেশ্য ছিল আমাদের দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। এটা আমাদের বিদেশ সচিব বলেছিলেন প্রেস কনফারেন্স, তার জন্য গাল খেতে হয়েছিল। ভক্তমণ্ডলী বিদেশ সচিবকে গাল দিচ্ছিল, কারণ ভক্তমণ্ডলী আর আরএসএস, বিজেপি এবং তার দাবেদার কিছু মিডিয়া পহেলগাঁও ঘটনার পর থেকে আমাদের দেশের অভ্যন্তরে পাকের অভীষ্ট লক্ষ্য হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে। আবার বললাম, এগুলো তো নবান্নর নির্দেশে হচ্ছে। নাগপুরের সঙ্গে নবান্ন সরাসরি যোগাযোগ হয়েছে। ভাইপো গরু পাচারের কাণ্ড থেকে বাঁচবে, শিক্ষার দুর্নীতি থেকে বাঁচবে, কয়লা পাচার থেকে বাঁচবে। কাকুর গলার স্বর পাওয়ার পরেও তারপরে আর ইডি সিবিআই সব চুপ হয়ে যাবে। আরজিকর কাণ্ডের পরে কলকাতা পুলিশ যে লাইনে কথা বলেছে, সিবিআই সেই লাইনে কথা বলবে। তার খেসারত কিছু দিতে হবে, যাতে আরএসএসের এজেন্ডা এ রাজ্যে পুরোপুরি লাগু হয়, তার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি এটা বোঝা যায়, বুঝবে মানুষ, তত মঙ্গল রাজ্যের। পরে লোকটাকে আমার নাম শোনা যাচ্ছে। একসময় তোমরা সব হই হই করে তার পেছনে ক্যামেরা নিয়ে ছুটতে না? পশ্চিমবঙ্গে ব্যাপক ঘুরছিল না? একসময় বলেছিল না যে আমার এখানে মিস্ত্রি কাজ করতে এসছে, আমি দেখলাম সে মুড়ি না চিড়ে খাচ্ছে, আমি বুঝলাম ওরা বাংলাদেশি। তাহলে এরা মুসলমান বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী, মহিলা বিদ্বেষী। নতুন কথা কি? আরএসএসের একদম ফুল প্রুফ এজেন্ডা, যেখানে দাঁড়িয়ে মহিলাদের একদিকে পাচার করছে, একদিকে নির্যাতন বাড়াচ্ছে, আর অন্যদিকে হচ্ছে তাদের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার, পোশাক, এই নিয়ে তারা প্রশ্ন করবে। এই ধরনের লোকজনের নাম এসব জায়গায়, এই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমদ ভবনে, আব্দুল হালিম সভাকক্ষে এসব লোকের নাম, কুৎসিত লোকেদের নাম উচ্চারিত হয় শুধুমাত্র এই কুৎসিত কথাগুলো বলে বলে। ওটা মমতা যে অনুমতি না দিলে পুলিশ কী করে নেবে? ও খাস লোক, তুমি জানো না? অনুব্রত মণ্ডল মমতার খাস লোক। আবার ইদানিং দেখছি বিজেপির নেতারাও অনুব্রতর হয়ে প্রশংসা করছেন। সুতরাং কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের খাস লোক হয়, তার যোগ্যতা হয়েছে। কারণ সব কী সব বেরিয়েছিল না, গোডাউন থেকে, ওয়্যার হাউস থেকে, কোল্ড স্টোরেজ থেকে নানান রকম সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। তারপর তো আমরা দেখলাম সিবিআই কী করলো তদন্তের নামে। বক্সিকাণ্ডে যখন তৃণমূলকে পুড়িয়ে মারা হয়েছিল, তারপরে তার তদন্ত সিবিআই কতদূর এগোলো আমরা দেখলাম। সুতরাং বিজেপি বা তৃণমূলের ছত্রছায়া থাকলে সব অপরাধী অনুব্রত হতে পারে, বা অনুব্রতর মতো লোকেরা সব অপরাধ করতে পারে, এটাই বোঝা যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি। মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তাহলে কেন বলছে? তারা বলতে পারো বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব, বিজেপি নির্বাচনী স্বার্থকে মাথায় রেখে সরকারি কর্মসূচির বাহানায় সরকারি খরচে 7 স্টার হোটেলে বিশেষ প্লেনে করে প্রত্যেক মাসে একবার করে আসবেন। আমাদের মুখ্যমন্ত্রী যাবেন। তোমরা জানো, কদিন আগে নীতি আয়োগের বৈঠক ছিল, তখন বললে যে না, যাবে না। আমি সেদিন উত্তরে তোমাদের বলেছিলাম যে উনি একান্ত আলোচনায় থাকেন, এমনিতে যান না। তো যখন আসবেন তখন তো আলোচনা হবে, কিন্তু ওনার তর সইছে না। দিল্লিতে যোগাযোগ করেছেন যাতে একান্ত বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী যাতে হয়, তার জন্য তারা যারা মাঝখানে আছে কিছু লোকজন, বিজেপি তৃণমূলের মাঝখানে, সরকার শুধু নয় দলের মধ্যেও তারা এখন যোগাযোগ করছে। আর দুই হচ্ছে 26শে নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই সব দলই তাদের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটা বিজেপি রাজ্য নেতৃত্বের কতটা অপদার্থতা যে এখানে কোনো নেতাকে তারা কেউ পছন্দসই মনে করছেন না, একে অপরকে বরদাস্ত করছেন না, একজন আসলে আরেকজন ঘোষা করছেন। সেই জন্যই এখন ওদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ, উন্নয়ন, অন্যান্য কাজকর্ম ছেড়ে বিজেপি রাজ্যের স্বার্থ দেখতে আসতে হচ্ছে। হরিদ্বার থেকে শুরু করা উচিত ছিল। হরিদ্বারে দেখেছ বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি, তার নাবালিকা মেয়ে
এসব বলতেও লজ্জা লাগে। তার একাধিক বয়ফ্রেন্ড, তাকে দিয়ে নিজের সন্তানকে মেয়েকে ধর্ষণ করাচ্ছিল। পুলিশ এখন কেস করেছে, বিজেপির সরকার গ্রেপ্তারও করেছে, একজন বয়ফ্রেন্ডকে ধরেছে এবং দিনের পর দিন এই কাণ্ড করেছেন। এই কাণ্ড করেছেন বলেই মহিলা মোর্চার নেতৃত্ব হয়েছিল। আমাদের রাজ্যেও তাই হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিল, কিন্তু এখন বেটি বাঁচাতে হচ্ছে বিজেপি নেতৃত্বের কাছ থেকে। এ রাজ্যে মহিলা পাচার, নারী পাচার বলো, আর গোটা দেশে আমরা দেখলাম এই মহিলা নারী পাচার কাণ্ড এবং তার সঙ্গে দাঁড়িয়ে এই অভব্য অশালীন আচরণ শুধু নয়, নির্যাতন এবং নারী নির্যাতন। এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো হিসেব থেকে দেখতে পাবেন যে কীভাবে আমাদের দেশে প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রতিদিনে বিজেপি সরকার আসার পর থেকে গোটা দেশ জুড়ে মহিলাদের ওপর ধর্ষণ, খুন, নির্যাতন, পণপ্রথার বলি, গার্হস্থ্য নির্যাতন বেড়েছে। পুলিশ যে আইসির বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। হ্যাঁ, তো যে কোনো সময় ইরেজ করতে পারে, কিন্তু যেখানে যেটা প্রমাণ ছিল, এটি সবচেয়ে মজার কথা এটাই। তো জানো, এই আরজিকর কাণ্ডের পরেও কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ আমাদের অসংখ্য কর্মীদের কাছ থেকে, আন্দোলনে অংশগ্রহণকারীদের কাছ থেকে তার ফোন বাজেয়াপ্ত করেছিল। তখন আমরা এটাই বলেছিলাম যে আসলে যে ফোন রেকর্ড করেছে তার ফোন তো বাজেয়াপ্ত করতে হয়। এখন পুলিশ আইন বোঝাচ্ছে যে অনুমতি নিয়ে করা হয়নি। তাহলে আইসির উচিত ছিল মমতা ব্যানার্জির নিয়মে 21 আইনে যে অনুব্রতকে বলতো, দাদা কেষ্টদা, আপনার তো কিছু মনে থাকে না, আপনি যা সব গাল দিচ্ছেন আমার মাকে, বউকে, পরিবারকে, তো সেগুলো সব রেকর্ড করে রাখি। আর তারপরে ডিজি পুলিশের কাছ থেকে, রাজীব কুমারের কাছ থেকে অনুমতি নিত, এসপির কাছ থেকে অনুমতি নিত, তারপর রেকর্ড করতো। এটা তো বলতে চাওয়া হয়েছে। কিন্তু কেন তাহলে একটার পর একটা ডিভাইস একেবারে সেই আমাদের কার্টুন ফরওয়ার্ড করার সময় অধ্যাপকের কাছ থেকে, অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে আরজি করার আন্দোলনের সময় পুলিশ কোন আইন বলে এই মোবাইল সিজ করে? সিজ করার কোনো অধিকার নেই। পার্সোনাল ডিভাইস সিজ করার কোনো অধিকার নেই। পুলিশের যদি মেরুদণ্ড থাকে তো পুলিশ বলা উচিত ছিল, আর নাহলে আমরা হাইকোর্টে যাব। এই যে কথায় কথায় পুলিশ সিজ করে নেয় পার্সোনাল হ্যান্ডসেট, অনেকে ভয় পায়, অথচ গুজব হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। এই মুর্শিদাবাদের সময় দেখা গেছে যে কীভাবে ফোনকে ব্যবহার করা হচ্ছে, হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে টক্সিক করার জন্য, বিষাক্ত করার জন্য, পরিবেশকে, মানুষের মগজের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য। তখন পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। আর যখন তৃণমূল বিপদে পড়ছে, তখন দাঁড়িয়ে এই হ্যান্ডসেটগুলোকে, তারা ডিভাইসগুলোকে বাজেয়াপ্ত করছে। এটা কোর্টে গিয়ে আমাদের নির্দেশ দিতে হবে যে পুলিশের কোনো আইন নেই, যে আইনে পুলিশের কোনো এখতিয়ার নেই যেখানে তারা এই সিজ করতে পারে।